এখন ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা ব্যাঙ্গালোর শহরের একটা ঘটনা। ঘটনাটা ঘটেছিল ১৩ই জানুয়ারি ২০১৭ সালে দুপুর বেলায় ৩:৩০-র সময়। দুপুর ৩:৩০-র সময় একজন ভদ্রমহিলা নিজের সঙ্গে এক ভদ্রলোককে নিয়ে সপ্তগিরি হসপিটালে এসেছিল। হসপিটালে এসে সেই ভদ্রলোককে ভর্তি করেছিল। ভদ্রলোকের বুকে গুলি লেগেছিল। ডাক্তাররা তার ট্রিটমেন্ট শুরু করে দিয়েছিল। ভদ্রমহিলা সেই ভদ্রলোকের চিকিৎসাতে আরো অনেক টাকা লাগবে, তিনি টাকা আর রক্তর ব্যবস্থা করতে হসপিটাল থেকে বেরিয়ে চলে গেছিলেন, কিন্তু তারপরে আর তিনি হসপিটালে ফিরে আসেননি। ডাক্তাররা অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু সেই আহত ভদ্রলোককে বাঁচাতে পারেননি। সপ্তগিরি হসপিটাল থেকে সোলা দেবনহল্লি নামের পুলিশ স্টেশনে এই ব্যাপারটা জানানো হয়েছিল যে একজন মহিলা এক ভদ্রলোককে বুকে গুলি লাগা অবস্থায় নিয়ে এসেছিল, সে ভদ্রলোক মারা গেছে, তবে ভদ্রমহিলা আর ফিরে আসেনি। পুলিশ টিম রেডি হচ্ছিল সেই হসপিটালে তদন্তে যাওয়ার জন্য। ইতিমধ্যেই একজন বৃদ্ধ আর সঙ্গে আরো একজন ভদ্রলোক পুলিশ স্টেশনে এসে ঢুকেছিল। ৭৮ বছর বয়সী বৃদ্ধ ভদ্রলোক সে পিস্তলটাকে সেই ভদ্রলোকের হাত থেকে কেড়ে নিয়ে পুলিশ স্টেশনে ইন্সপেক্টরের সামনে এসে দাঁড়ায়। দাঁড়িয়ে বলে যে এক্ষুনি একজনকে আমি মার্ডার করেছি। এই কথাটা সে বলা মাত্র সঙ্গে থাকা ভদ্রলোক বৃদ্ধের হাত থেকে পিস্তলটা কেড়ে নেয়। সে বলে, না, গুলি আমি চালিয়েছিলাম। এই রকম অবস্থায় পুলিশ তাদের দুজনকেই কাস্টডিতে নেয়। আসলে ব্যাপারটা কি হয়েছে সেটা জানতে চায়। পুলিশ যখন সেই বৃদ্ধ আর সেই ছেলের জিজ্ঞাসাবাদ শুরু করেছে, এমন সময় পুলিশ স্টেশনে আরো একটা কল আসে। সেই বৃদ্ধকে পুলিশ স্টেশনের প্রত্যেকটা পুলিশ খুব ভালোভাবে চিনত, কারণ সেই বৃদ্ধ ওই এলাকার একজন বিখ্যাত সমাজসেবক, একজন বিখ্যাত রাজনীতিক। তার নাম ছিল গোপাল কৃষ্ণ গৌড়া। আর সঙ্গে যে ভদ্রলোক এসেছিল তার নাম ছিল রাজেশ গৌড়া। গোপাল কৃষ্ণের ছেলে ছিল রাজেশ গৌড়া, সেটা পুলিশ টিম জিজ্ঞাসাবাদের সময় জানতে পারে। যখন বাবা আর ছেলে দুজনের জিজ্ঞাসাবাদ চলছিল সেই গুলিটা চালানোর ব্যাপারে, ইতিমধ্যেই পুলিশ স্টেশনে আরো একটা ফোন চলে আসে। সেখানে পুলিশকে জানানো হয় যে হিসার ঘাট নামের একটা জায়গাতে রাজবিস্তা নামের যে 3 স্টার হোটেল রয়েছে, সেখানকার 3rd ফ্লোরে ৩০১ নম্বর রুমে কোনো মহিলা যার নাম শ্রুতি গৌড়া, সে নিজেকে শেষ করে ফেলেছে। পুলিশ টিম এবার বুঝতে পারে যে বৃদ্ধ আর সঙ্গে একজন ভদ্রলোক রাজেশ গৌড়া এসেছে। রাজেশ গৌড়ার স্ত্রী কিন্তু সেই হোটেলে সুসাইড করেছিল। পুলিশ টিম সেখানে চলে যায়, বডিটাকে নিয়ে পোস্টমর্টমের জন্য পাঠায়। ইতিমধ্যেই হসপিটালে বুকে গুলি লাগা অবস্থায় যাকে আনা হয়েছিল, চিকিৎসা চলাকালীন যার মৃত্যু হয়েছিল, তার পরিচয়টাও জানতে পারা যায়। তার নাম ছিল অমিত মূর্তি। সে ব্যাঙ্গালোরের সব থেকে বড় উকিলের একমাত্র ছেলে। সে নিজেও ছিল একজন উকিল। সে আমেরিকা থেকে LLB পাশ করে এসে ব্যাঙ্গালোরে নিজের প্র্যাকটিস শুরু করেছিল। বাবা, ছেলে আর পরিবারের অন্যান্য লোকজনের যখন জিজ্ঞাসাবাদ করে পুলিশ টিম, তখন যে ব্যাপারটা সামনে আসে এবার সেটা বলবো। ব্যাঙ্গালোর কোয়েম্বাটুর হাইওয়ের পাশে কাগলি গাঁও নামের একটা জায়গা, সেখানকার বাসিন্দা গোপাল কৃষ্ণ গৌড়া, বর্তমানে যার বয়স ৭৮ বছর। তিনি একজন নামকরা রাজনীতিক, একজন নামকরা সমাজসেবক। এলাকা
বা এলাকার বাইরে সব লোকজন তাকে খুব ভালোভাবে চিনত। তিনি একজন বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন। তার একমাত্র ছেলে রাজেশ গৌড়া, সে একজন উচ্চশিক্ষিত ভদ্রলোক। তিনি ব্যাঙ্গালোরের একটা বেসরকারি কোম্পানিতে কাজ করতেন। দেখতে যথেষ্ট সুদর্শন। ঘটনাটা যেটা শোনাচ্ছি সেটা 2017 সালের ঘটনা। তার থেকে 5 বছর আগে রাজেশ গৌড়ার জন্য রাজেশ গৌড়ার ফ্যামিলি একটা উপযুক্ত পাত্রী খুঁজছিল। পাত্রী হিসাবে যাকে খুঁজেছিল তার বাবা, সে ছিল রামনগর রামাহল্লি নামের একটা জায়গা, খুব বড় বিজনেসম্যানের মেয়ে। মেয়ের নাম ছিল শ্রুতি। সে ভীষণ সুন্দরী, সঙ্গে উচ্চশিক্ষিতা, সঙ্গে সে একটা সরকারি চাকরি করত। সে পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার ছিল। তার কাছে সরকারি কোয়ার্টার, সরকারি গাড়ি, সেই সঙ্গে সরকারি মালি আর বাড়ির কাজের লোকও ছিল। রাজেশ আর শ্রুতি দুজনের বিয়ে হয়েছিল। শ্রুতি গৌড়ার শ্বশুর বাড়ির সব লোকজন শ্রুতিকে খুব পছন্দ করত, তাকে নিয়ে সবাই গর্ব করত। বিয়ের পরে 4 বছর কাটে। শ্রুতি গৌড়া 2 সন্তানের মা হয়েছিল। সে একজন পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার ছিল, আগেই বলেছি। তার নিজের কাজের জন্য বা গ্রামীণ এলাকাগুলোর ডেভেলপমেন্টের জন্য মাঝে মধ্যেই তাকে পুলিশ বা কখনো সখনো বিভিন্ন উকিলদের সাথেও দেখা করতে হতো। ইতিমধ্যেই নিজের কর্মসূত্রে তার দেখা হয়েছিল অমিত মূর্তি নামের ওই উকিলের সাথে। সেই উকিলও কিন্তু আনম্যারিড ছিল না, একজন ম্যারিড ভদ্রলোক। 3 বছরের একটা ছেলে ছিল তার। দুজনের যখন দেখা হয় তারপর থেকেই তাদের দুজনকে খুব ভালো লেগে যায়। বাড়ির লোকজনের কাছে লুকিয়ে চুরিয়ে তারা একসাথে ঘোরাঘুরি, দেখা করা ইত্যাদি শুরু করে দেয়। কিন্তু এই ধরনের ঘটনা যখন ঘটে কখনোই চাপা থাকে না। দুজনই চেষ্টা করছিল এই ব্যাপারটা যাতে কারোর সামনে না আসে। কিন্তু ব্যাপারটা রাজেশ জানতে পেরেছিল। রাজেশ জানতে পারার পরে নিজের স্ত্রী শ্রুতির সাথে এই বিষয়ে কথা বলে। শ্রুতি কিন্তু ব্যাপারটাকে হাসির ছলে উড়িয়ে দেয়। সে বলে যে লোকজন কি বলছে জানি না, তবে আমার কাজের জন্য মাঝে মধ্যে উকিলদের সাথে দেখা করতে হয়। তারই মধ্যে অমিত মূর্তিও একজন উকিল। এর থেকে বেশি আমার আর কোনো সম্পর্ক ওই অমিতের সাথে নেই। শ্রুতির এই বলাতে কিন্তু রাজেশ সম্পূর্ণ নিশ্চিন্ত হয়নি। তারপর থেকেই রাজেশ শ্রুতির ওপরে নজর রাখছিল। মাঝে মাঝেই শ্রুতির ফোনটা চেক করার চেষ্টা করছিল। সে কিন্তু সব সময় সন্দেহের মধ্যেই দিন কাটাচ্ছিল। ইতিমধ্যেই একদিন একটা হোটেলের কাছে শ্রুতির গাড়িটা সে দেখতে পায়। সেই হোটেলের ভেতরে গিয়ে রাজেশ গৌড়া নিজের স্ত্রী শ্রুতি আর শ্রুতির বয়ফ্রেন্ড বিবাহিত ভদ্রলোক একজন অ্যাডভোকেট অমিতকে দেখেছিল। দুজনকে একসাথে দেখে সে তাদের দিকে এগিয়ে গেছিল। শ্রুতিকে বলেছিল যে তুমি কাজের বাহানা করে এইসব করছো। শ্রুতি কিন্তু সেই সময় লজ্জা পায়নি। সে খুব রেগে গেছিল। রেগে গিয়ে অমিতের সামনে নিজের হাজবেন্ডকে বলেছিল যে এইভাবে যদি তুমি আমাকে পাহারা দেওয়া শুরু করো তাহলে কিন্তু তোমার সাথে থাকাটা আমার সম্ভব হবে না। চলো বাড়ি যাচ্ছি, তারপরে কথা বলবো। আমার তোমার কাছ থেকে ডিভোর্স চাই। এই কথাটা শুনে রাজেশ আর কিচ্ছু বলেনি, সেখান থেকে চলে এসেছিল। তবে রাজেশ মনে মনে খুব দুঃখ পেয়েছিল। তারপরে বাড়ি এসেছিল শ্রুতি। শ্রুতির সঙ্গে রাজেশ কথা বলতে চাইলে শ্রুতি বলে সে যেটা করছে ঠিক করছে, এই বিষয়ে সে আর কিচ্ছু কথা বলতে চায় না। যদি বারবার তাকে এই ব্যাপারে কথা বলা হয় তাহলে কিন্তু সে ডিভোর্স নেওয়ার চেষ্টা করবে। এই ঘটনার পরে রাজেশ বোঝে যে শ্রুতিকে বলে বা বুঝিয়ে কোনো কাজ হবে না। সে শ্রুতির মা বাবাকে ব্যাপারটা জানায়। শ্রুতি গৌড়ার মা বাবা, রাজেশ গৌড়ার মা বাবা, দুই পক্ষ একসাথে বসে শ্রুতিকে বোঝাবার চেষ্টা করে।
যে মন যা চাইবে সেটাই করা যাবে এমনটা নয়, কারণ তুমি একজন ম্যারিড মহিলা, তোমার 2 সন্তান রয়েছে, তাদের সম্মান, 2 বাড়ির সম্মান সবটাই তোমার হাতে। তোমাকে এই ব্যাপারগুলো দেখতে হবে। শ্রুতি 2 বাড়ির সামনে প্রমিস করে যে সে আর এই ধরনের কোনো ঘটনা ঘটাবে না, যাতে তার স্বামীর, তার সন্তান, তার শ্বশুর বাড়ি, তার বাপের বাড়ির সম্মান নষ্ট হবে। কিন্তু সে ওটা কথার কথাই বলেছিল, সে সেটাকে সিরিয়াসলি বলেনি। তারপর থেকে কিন্তু সেই সম্পর্কটাকে সে সমানভাবেই কন্টিনিউ করছিল, তবে লুকিয়ে। সবসময় এমনভাবে কাজগুলো করছিল যাতে কেউ না জানতে পারে। কিন্তু তার উপরে তার হাজবেন্ডের একটুও বিশ্বাস ছিল না। সেই জন্য শ্রুতি গৌড়ার গাড়িতে রাজেশ গৌড়া একটা জিপিএস লাগিয়ে দেয়। যখন যেখানে যাচ্ছিল শ্রুতি, তার লোকেশন সব সময় ট্রেস হচ্ছিল। রাজেশ বুঝতে পারছিল যে সে কখন কোথায় যাচ্ছে। 13 জানুয়ারি 2017 শ্রুতি বাড়ি থেকে বেরিয়েছিল যে সে অফিসে যাচ্ছে। দুপুরবেলায় 1টার সময় সে বেরিয়েছিল, তবে জিপিএস তাকে ট্র্যাক করছিল। রাজেশ গৌড়া বুঝতে পারে যে শ্রুতির গাড়িটা অফিসের দিকে যায়নি। শ্রুতির গাড়িটা ওই এলাকার আচার্য পীয়ূষ কলেজের কাছে রিং রোডে ছিল। সেই লোকেশনটা দেখা মাত্র সে নিজের গাড়ি নিয়ে বাইরে যাচ্ছিল। তখন তার বাবা তাকে বলে যে আমি তোমার সাথে যাব। বাবা কিন্তু জানতো না যে ছেলে কি কারণে এতটা রেগে যাচ্ছে। বাবা ছেলের সাথে সেই গাড়িতে বসে ছেলেকে বলে যে মকর সংক্রান্তির কিছু জিনিস তোমার মা আমাকে কিনতে বলেছে, চলো আমি তোমার সাথে যাই। ছেলে আর বাবা পেছন সিটে বসেছিল, সামনে ড্রাইভার গাড়ি চালাচ্ছিল। মার্কেটের দিকে না গিয়ে আচার্য পীয়ূষ কলেজ রিং রোডে যেটা ছিল, যেই লোকেশনটা শ্রুতির দেখা গেছিল, সেই লোকেশনে ড্রাইভারকে বলা হয়েছিল গাড়ি নিয়ে যেতে। সেখানে ড্রাইভার গাড়ি নিয়ে যায়। ইতিমধ্যেই কিন্তু রাজেশ গাড়ির ভেতর থেকেই দেখেছিল যে তার স্ত্রীর গাড়িটা সেখানে পার্ক করা আছে। সে নিজের পিস্তল নিয়ে নেমেছিল। সে কিন্তু জানতো না যে গাড়িতে তার স্ত্রী আছে নাকি সঙ্গে আরো কেউ আছে। সে সেই গাড়ির দিকে যখন এগিয়ে গেছিল, গিয়ে সে দেখেছিল তার স্ত্রী আর তার সঙ্গে তার স্ত্রীর যে বয়ফ্রেন্ড অমিত মূর্তি, দুজন সেই গাড়ির পেছন সিটে বসে ঘনিষ্ঠভাবে গল্প করছে। কিচ্ছু বলার সুযোগ না দিয়েই রাজেশ নিজের কাছ থেকে পিস্তল বের করে অমিতের বুকে গুলি চালিয়েছিল। ইতিমধ্যেই তার বাবা বুঝতেই পারেনি যে কি ঘটনা বা কি ঘটতে চলেছে। তিনি ছুটে গেছিলেন, নিজের ছেলেকে ধরে ফেলেছিলেন। তার ছেলে রাজেশ কিন্তু এবারে নিজের স্ত্রীকে গুলি চালাতে যাচ্ছিল, এমন সময় তার বাবা তার হাত থেকে পিস্তল কেড়ে নিয়েছিল আর নিজের বৌমাকে বলেছিল যে শ্রুতি, তুমি তাড়াতাড়ি তোমার গাড়িতে করে অমিত মূর্তিকে হসপিটালে নিয়ে যাও। আর তিনি নিজের ছেলেকে সঙ্গে করে চলে গেছিলেন পুলিশ স্টেশনে। ড্রাইভারকে বলেছিলেন এক্ষুনি পুলিশ স্টেশনে নিয়ে চলো। পুলিশ স্টেশনে বাবা আর ছেলে গিয়ে পৌঁছেছিল। তারপরে কি ঘটনা ঘটেছিল সেটা কিন্তু আমি আগেই বলেছি। এদিকে শ্রুতি নিজের বয়ফ্রেন্ডকে মানে অমিত মূর্তিকে নিয়ে সপ্তগিরি হসপিটালে পৌঁছায়। সেখানে অমিতকে ভর্তি করে, তারপরে রক্ত আনতে হবে সেই জন্য সে বেরিয়ে যায়। কিন্তু সে নিজের প্রেমিক অমিতের বুকে গুলি লেগেছিল। সে জানতো যে অমিতকে আর বাঁচানো যাবে না, তাও সে হসপিটালে ভর্তি করে নিজের বাড়িতে কল করে ব্যাপারটা জানায়। জানাবার পরে সে বলে যে এই ঘটনা ঘটে গেছে, তারও আর বাঁচার কোনো মানে হয় না, কাউকে মুখ দেখাবার যোগ্যতা তার নেই। এই বলে শ্রুতির বাড়ির লোকেরা তাকে বোঝাবার বা কিছু বলার চেষ্টা করতে যাচ্ছে, এমন সময় শ্রুতি ফোনটা কেটে দেয়। সোজা চলে যায় হিসারঘাট এলাকা রাজবিস্তা নামের একটা হোটেলে।
সেখানে গিয়ে নিজের প্যান কার্ডটা পরিচয়পত্র হিসাবে দেখিয়ে একটা রুম নিয়েছিল 3rd ফ্লোরে। সেখানে গিয়ে সে নিজেকে শেষ করে ফেলেছিল। এইভাবেই কিন্তু শেষ হয়ে গেছিল শ্রুতি গৌড়া আর অমিত মূর্তির প্রেমের ঘটনা। এই ঘটনা ঘটে যাওয়াতে রাজেশের ছোট ছোট 2 সন্তান মাকে হারিয়েছিল। বাবা কিন্তু আজীবন কারাদণ্ডে দণ্ডিত হয়ে জেলেই রয়েছে। অন্যদিকে অমিত মূর্তির ছেলে, সে মাত্র 3 বছর বয়সে নিজের বাবাকে হারিয়েছে। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে, কি বক্তব্য আপনাদের, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু একটা কথাই বলবো, বিবাহ বহির্ভূত সম্পর্ক বা অবৈধ কোনো সম্পর্ক ঠিক সময়ে যদি আটকানো না যায়, এই ধরনের সম্পর্কগুলো কখনোই সুখ বা সমৃদ্ধি এনে দেয় না, শুধুই জীবনে ডেকে আনে সর্বনাশ।